29,000 ফুট উঁচু মাউন্ট এভারেস্ট বরফে মোড়ানো বিশাল এই পাহাড় আজ এত কাছ থেকে দেখে সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। নেপাল পোখরা থেকে মুস্তাং পর্যন্ত পুরো যাত্রাটাই ছিল এক অন্যরকম অনুভূতি। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, নদীর গর্জন, ঝর্ণার শব্দ, মেঘে ঢাকা পাহাড়, প্রতিটা মুহূর্ত যেন চোখে লেগে থাকার মতো। যে দৃশ্যগুলো শুধু ভিডিওতে দেখতাম, আজ সেই দৃশ্যগুলোর মাঝে হারিয়ে গিয়েছিলাম। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন নেপালের কিছু রহস্যময় দৃশ্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমাদের যাত্রা শুরু নেপাল পোখরা থেকে। আমরা এখন আছি নেপাল পোখরা বাস টার্মিনালে। আমরা এখান থেকে যাব বরফের রাজ্য মুস্তানে। ভাই আমরা তো বরফের রাজ্য যাচ্ছি না, ইউরোপে যাচ্ছি কেন? আমরা তো ইউরোপে যাচ্ছি, আর মোস্তাং না যাইলে আমরা তো নেপাল আইছি, এটার ফিল হবে না। এটা হচ্ছে আমাদের বাস, এই বাস করে আমরা যাব। কিছুক্ষণ ওয়েট করার পর রিয়াদ ভাইয়ের আমি বাসে উঠে পড়লাম। প্রথমে চোখে পড়লো বিশাল বড় এক পাহাড়, সবুজে শ্যামলে ঘেরা। দূরে তাকিয়ে দেখি পাহাড়ি ঘরবাড়ি যেন ঘুড়ির মতো মিলিয়ে যাচ্ছিল। পাহাড়ের পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছিল। উপরে বিশাল পাহাড়, নিচে কাল। মনের ভিতরে অনেক ভয় কাজ করতেছিল। টানা 3 ঘন্টা জার্নি করার পর নাস্তার বিরতি দিল। ক্লান্ত শরীর, ঠান্ডা আবহাওয়া আর পাহাড়ের মাঝে সেই ছোট মুহূর্তটা মনে রাখার মতো ছিল। নাস্তার পর আবারও যাত্রা শুরু। পাহাড়ের ভিতর দিয়ে গাড়ি চলে যাচ্ছিল। দুই পাশে বিশাল পাহাড় আর ঠান্ডা বাতাস। পুরো পরিবেশটা ছিল একটু অন্যরকম। হঠাৎ চোখে পড়লো পাহাড়ের বুক চিরে নেমে আসা সুন্দর একটি ঝর্ণা। সেই মুহূর্তটা সত্যি দারুণ ছিল। মনে হচ্ছিল প্রকৃতির নিজের সৌন্দর্যটা খুব কাছ থেকে দেখাচ্ছে। আল্লাহর অপরূপ সৃষ্টি যে কতটা সুন্দর, নেপাল না আসলে বুঝতে পারতাম না। যদি কোনো সময় হয় নেপাল থেকে ঘুরে যান, অনেক ভালো লাগবে। সেখান থেকে আবারও যাত্রা শুরু হলো। কিছু দূর যাওয়ার পর মুস্তাং প্রবেশের জন্য অনলাইন পারমিট করতে হলো। সেখানে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, আর জনপ্রতি আপনার নেপালি 1200 টাকা জমা দিতে হবে। পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে এই ছোট ছোট নিয়মগুলো যাত্রার একটা নতুন অভিজ্ঞতা হয়ে থাকলো। পারমিটে সব কাজ শেষ করে আবারও রওনা দিলাম মুস্তাং এর উদ্দেশ্যে। যত সামনে এগোচ্ছিলাম দূর থেকে তত স্পষ্ট দেখা যাচ্ছিল বরফের ঢাকা বিশাল হিমালয়। পাহাড়ি আঁকা বাঁকা দীর্ঘ রাস্তা পেরিয়ে প্রায় 8 থেকে 9 ঘন্টা যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম স্বপ্নের মুস্তাং। সত্যি বলতে সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ 9 ঘন্টা জার্নি করার পর মুস্তাং এ পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। মুস্তাং এ থাকার জন্য আমরা একটা হোটেল নিয়েছিলাম। ভাড়া ছিল 2000 টাকা। আর হোটেলগুলো দেখে মনে হচ্ছিল আমরা যেন কোনো ইউরোপ কান্ট্রিতে আছি। পরের দিন সকালবেলা হোটেলের জানালা দিয়ে তাকাতে দেখা গেল বরফের ঢাকা মাউন্ট এভারেস্ট। সেই মুহূর্তটা ছিল সত্যি অবিশ্বাস্য অনুভূতি। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হলো পুকনাথের ফুন হিলের উদ্দেশ্যে। পথে যেতে যেতে চোখের সামনে ভেসে উঠছিল বরফের ঢাকা মাউন্ট এভারেস্ট আর বিশাল বড় হিমালয় ল্যান্স। এক কথায় অসাধারণ দৃশ্য। বড় বড় পাহাড়, মেঘে ঢাকা আকাশ আর বাঁকানো পাহাড়ি রাস্তা পেরিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলাম। অবশেষে পুকনাতে পৌঁছে সামনে যা দেখলাম বরফে ঢাকা মাউন্ট এভারেস্ট যেন আরো স্পষ্ট, আরো সুন্দরভাবে ধরা দিল চোখের সামনে। হঠাৎ চোখে পড়লো ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চড়তে হলে প্রতি ঘন্টায় নেপালি 400 টাকা প্রয়োজন হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করি, পুকনাতে আসার আগে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স সাথে করে নিয়ে আসবেন। কারণ এখানকার খাওয়া দাওয়া, হোটেল ভাড়া কিন্তু অনেক বেশি। আমরা এক প্লেট ভাত খেয়েছিলাম 1900 টাকা দিয়ে। আর শীতের কাপড় কিন্তু বাধ্যতামূলক নিয়ে আসবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ শীত পরে, বরফ পরে। সেখান থেকে রিয়াদ ভাই আমি হেঁটে হেঁটে রওনা দিলাম মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে। এভারেস্ট অনেক কাছ থেকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। প্রায় 2 ঘন্টা হাঁটার পর রিয়াদ ভাই আমি বিশ্রাম নিচ্ছিলাম। সেই ক্লান্তির মাঝে জুম দিয়ে বরফে ঢাকা হিমালয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কথা বলতে পারতাছিলাম না, এখানে অক্সিজেন অনেক কম ছিল। আর আমরা যেখানে আছি প্রায় 2000 মিটার উপরে। এটা পাগলামি কিনা জানি না, তবে মাউন্ট এভারেস্ট আমি শুয়ে দেখবই। সবাই দোয়া করবেন। আর আমরা যেখানে আছি এখানে কিন্তু অক্সিজেন অনেক কম। আমরা ভুল করে পানিও নিয়ে আসি নাই। ওই যে ভাই হরান হয়ে গেছে ভাই। আমার মনে হয় না এখানে আর কেউ পাগলামি করতে আসে কিনা, তবে আমাদের এটা এক ধরনের পাগলামি। সেখান থেকে আবার হেঁটে হেঁটে রওনা দিলাম মাউন্ট এভারেস্ট দেখতে দেখতে। প্রায় 5-6 ঘন্টা হাঁটার পর রিয়াদ ভাইয়ের অবস্থা। হাঁটতে হাঁটতে রিয়াদ ভাইয়ের পারতাছে না, শুয়ে গেছে। পাহাড়গুলা যত কাছে দেখা যাইতেছে, পাহাড়গুলা ততই দূরে সরে যাইতেছে। আমরা যতই উপরে উঠতেছি পাহাড় ততই দূরে সরে যাইতেছে। এই যে দেখেন মাউন্ট এভারেস্ট দেখা যাইতেছে। প্রায় কাছাকাছি উঠে গেছি। জানি না এটা পাগলামি কিনা, তবে সবাই দোয়া করবেন আমরা যেন মাউন্ট এভারেস্ট শুয়ে আপনাদেরকে দেখাইতে পারি। না 2 হাত আর 3 হাত, কিন্তু এটা উঠতে উঠতে শেষ হয় না। দেখেন এইখান থেকে এখানে মনে হয় এখন আজ 3-4 ঘন্টা হাইটলটা জায়গা শেষ হতো না। তবে আমাদের মতো এই পাগলামি কেউ করবে না। যদি কেউ মাউন্ট এভারেস্ট শুয়ে দেখতে চান অবশ্যই সাথে করে পানি নিয়ে আসবেন, শীতের গরম কাপড় নিয়ে আসবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা এবং অক্সিজেন অনেক কম। প্রায় 7-8 ঘন্টা হাঁটার পর আমরা মাউন্ট এভারেস্টের দ্বার প্রান্তে পৌঁছালাম। নেপাল আসার পর মাউন্ট এভারেস্টে উঠার মতো পাগলামি কেউ করবেন না। আপনারা দেখতেছেন যে এই পাহাড়টা পাড়ে দিলে আমরা বরফগুলো শুইতে পারবো, কিন্তু না, পাহাড়ে এখনো মাইলকে মাইল প্রায় 10,000-20,000 কিলোমিটার দূরে। আমরা ভাবছিলাম যে অনেকটা কাছে আমরা হেঁটে উঠে যাইতে পারবো। আর এখানে এত পরিমাণ ঠান্ডা, মানে আমাদের পুরো শরীর বরফ হয়ে যাইতেছে। মানে বুঝতেছেন, পুরো শরীর বরফ হয়ে যাইতেছে। আর এখানে অক্সিজেন নাই।
আমি আপনাদেরকে আগে বলবো, আমরা উপরে উঠছি, পানি নিয়ে উঠি নাই। তো আমরা এখান থেকে ব্যাগ দিতেছি। আমরা জানি না মাউন্ট এভারেস্টে উঠা, হিমালয়ে আসা, নেপালে আসা আমাদের সাকসেস হয়েছে কিনা। তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রচুর ঠান্ডা পড়ে মনে হয় গলা শুকায় যাবে। তো গাইস, কথা বলতে পারতেছি না, আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই দোয়া করবেন, আমরা যেরকম কষ্ট করে উঠছি আমরা যেন সমতল পর্যন্ত নিচ পর্যন্ত পৌঁছে দিতে পারি। সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একটা কথা বলে, বলেন। আমরা এখানে আসতে আসতে কাঠমান্ডু থেকে 3 দিন লাগছে। আমরা আবার কাঠমান্ডু যাইতে হবে বাংলাদেশে যাওয়ার জন্য। দোয়া করবেন যেন সুস্থভাবে যাইতে পারি। এটা তো পাহাড় পর্বত এলাকা, তাই অনেক রিস্কের জায়গা। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।